আচ্ছা, এই সময়ে বাবরের একটা লাভ অ্যাফেয়ারও হয়, সেটা হচ্ছে একটা ছেলের সাথে, একটা ইয়াং ছেলের সাথে। সেই সময় সেন্ট্রাল এশিয়ান যারা রুলার ছিলেন তাদের মধ্যে বাইসেক্সুয়ালিটি ওয়াজ ভেরি কমন। মুঘলরা কিন্তু হুমায়ুনের আগে অব্দি সমুদ্র দেখেনি। হুমায়ুন যখন অ্যাটাক করেছেন বাহাদুর শাহকে গুজরাটে, তখন প্রথম সমুদ্র দেখে। এবং সংগ্রাম সিং তখন একটা স্বপ্ন দেখছেন যে ভারতবর্ষ একটা ডামাডোল তো চলছে, আফগানরা চলে গেল, লোদিরা চলে গেল, মুঘলরা এসছে কিন্তু থিতু হয়ে বসেনি এখনো পর্যন্ত, তো কাজে এখানে একটা করে আমরা হিন্দু সাম্রাজ্য ভারতবর্ষে আবার পুনঃস্থাপিত করি। একদিন বেরিয়ে উনি বললেন যে আজ থেকে আমি আর মদ ছোবো না, আমি এবার ধর্মের পথে চলবো বলে নিজের সমস্ত যা মদের, মানে মদ বলতে সুরার যা পাত্র ছিল সেগুলো ফেলে দিলেন। বলে আজ থেকে আমি ইসলামের পথে চলবো, দাঁড়িয়ে আর কাটবো না। এবং এই যে লড়াইটা আমরা করতে চলেছি, এটা রাজ্য বিস্তারের লড়াই নয়, এটা জিহাদ। এবং ভারতবর্ষ বলতে ভারতবর্ষটা পুরো না, মোটামুটি নর্থ ওয়েস্টার্ন পার্টটাই শাসন করতে পেরেছে, বাকি জায়গাটা কিন্তু সেভাবে বাবরের আন্ডারে কখনো আসেনি। খুবই ছোট পিরিয়ড বাবরের। এবং সেই সময় কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ ছিল না, যেমন ট্যাক্স কালেকশন। সরকারের তো একটা বড় কাজ হচ্ছে ট্যাক্স কালেকশন। ট্যাক্স কালেকশনের কোনো প্রসেস ছিল না, লুট করাটাই একমাত্র ট্যাক্স কালেকশন। তার সৈন্যরা আসবে, বাজার থেকে লুটটুট করে নিয়ে চলে যাবে, এটাই প্রসেস। নমস্কার, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক। কি এরকম লাগছে অদ্ভুত। আমার এই হাতের লাঠিটা দেখে আপনাদের প্রথম কি মনে হয়? এই লাঠি দেখলে কি স্মৃতি সবচেয়ে আগে আসে? এটা হলো ছোটোবেলা এবং আমাদের টিচারদের। আজকে যে বইটা নিয়ে কথা হবে সেই বইটার জন্য প্রেমাশিস কালকে মাধ্যমিকের মতো পড়াশোনা করেছে। তো আমি ভাবলাম যে আমি আর মাধ্যমিকের পরীক্ষার ইনভিজিলেটর হিসেবে একদম লাঠি নিয়ে বসি, যে প্রেমাশিস তুমি ঠিকঠাক পড়াশোনা করে দেবো, আজকে পরীক্ষা ঠিকঠাক হবে কিনা? না, ভয় তো পাচ্ছি স্যার। এবারে কেন হচ্ছে এই কথাটা, সেটা হলো একটা জিনিস নিয়ে আমাদের মাধ্যমিকের হোক বা যে কোনো পরীক্ষাই হোক, মানে ওই সময়টা মধ্যযুগের ইতিহাসের পরের যে ইতিহাসটা, মানে মুঘল পিরিয়ডের ইতিহাস, মানে মুঘল সাম্রাজ্যের কি একটা বর্ণনা করো টাইপের হতো না? হ্যাঁ, মানে মুঘল সাম্রাজ্যের কি বর্ণনা করো? মুঘল সাম্রাজ্যের পতনের কারণ একটা হতো। হ্যাঁ, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হতো। হ্যাঁ, এইগুলোই মেইন বড় 12 নম্বরের প্রশ্ন এগুলো। তো এইটার ব্যাপারে আমাদের আছে আজকে বইটা আছে, লাঠিটা রেখে দিই। বইটা যেটা আছে সেটা হলো এটা হলো মুঘল সাম্রাজ্যের ওভারঅল ইতিহাস, মানে মুঘল সাম্রাজ্য কিভাবে তৈরি হচ্ছে, দ্য সাগা অফ গ্রেট মুঘলস। এটা হলো লেখা আব্রাহাম এরালি। আচ্ছা, সরি, দ্য সাগা অফ গ্রেট মুঘলস, এটা লেখা হলো আব্রাহাম এরালির। তো আমরা প্রথমে একটুখানি বইটা সম্পর্কে জানি যে এই বইটা পেঙ্গুইন থেকে পাবলিশড, এম্পায়ার অফ দ্য পিকক থ্রোন, দ্য সাগা অফ গ্রেট মুঘলস। হ্যাঁ, বইটা সম্পর্কে আগে জানি একটু। হ্যাঁ, বইটার বলার আগে মানে খুব ভয় আছে, বুঝলেন তো। এতদিন কোনো রকমে একটু এমন জিনিসের কথা হচ্ছে যেটা সাধারণত আমাদের পড়াশোনার মধ্যে নেই, কিন্তু এই মুঘল সাম্রাজ্যের ইতিহাস যতজন দেখছেন প্রত্যেকে পড়েছেন। তো কাজে আমিও একটু ভয় আছি যে কতদূর আমরা করতে পারবো। আর অ্যাটলিস্ট যেটুকু সবাই জানে সেটাই যদি আবার রিপিট করি তাহলে কোনো মানে নেই না। আর একটা ব্যাপার আছে, সেটা হলো যেভাবে ইতিহাস পড়া হচ্ছে, যেভাবে আমরা ইতিহাস পড়েছি না, তাতে আমরা ইতিহাসটা মুখস্থ করার জন্য পড়েছি, জানার জন্য পড়ি। এবার আমার মনে হয় এই এপিসোডটাতে যারা ধর একদম মানে যারা ইতিহাস পড়ছে এই মুহূর্তে, যারা মুঘল সাম্রাজ্যের ইতিহাস সত্যিই পড়ছে, এর চেষ্টা তো করা যেতে পারে যে তাদের জন্য যাতে ইতিহাসটা একটু ইন্টারেস্টিং করে দেওয়া যায়। না, শুধু তাদের জন্য না, একটু যদি আমি সিরিয়াসলি দেখি আজকের দিনে এই উপমহাদেশে অন্তত মুঘল সাম্রাজ্যকে নিয়ে, মানে মুঘল সাম্রাজ্য কীরকম ছিল বা ছিল না সেটা নিয়ে বহু মানুষের বহু রকমের প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্নের থেকে বড় কথা পোলারাইজেশন হয়েছে। মানে কেউ আমরা একেবারে শয়তান বানিয়ে ফেলছি কাউকে, বা কাউকে ভগবান বানিয়ে ফেলছি, যেন পৃথিবীটা একটা বাইনারি খেলা চলছে। এখান থেকে বেরিয়ে আসতে গেলে পরে আমাদের, আমি আবার বলছি যে ইতিহাসের সত্যি হয় না, কিন্তু সত্যের কাছাকাছি তো আমরা পৌঁছতে পারি। আমরা দুদিকটাই দেখি না, যে এদের একটা মানুষ ছিল, যেমন আপনাদের আশেপাশের মানুষরা, সবার মধ্যে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। সেই জিনিসটা বোঝা, যে কার গুণ কোনটা আর কার দোষ কোনটা, সেটা একটা জিনিস। দ্বিতীয় হচ্ছে একটা মধ্যযুগের কথা, সেখানকার লজিক আজকের দিনে নিয়ে আসাটা কোনো মানে হয় না। একদমই তাই, সেই সময়টাই আলাদা ছিল সম্পূর্ণ। যেমন ধর বাবর বা মুঘলদের, অনেক আকবর অবধিও মুঘলদের মধ্যে একটা ট্র্যাডিশন ছিল যে যাকে তারা যুদ্ধে হারাতো, রাজা যে, তার মাথাটা কেটে
রাজার কাছে নিয়ে যাওয়া হতো। এবং এমনও রয়েছে যে যতজন হেরেছে তাদের সবার মাথা দিয়ে একটা পিলারের মতো বানানো হয়েছে। ওটা ওদের একটা প্রসেস ছিল, ওটার একটা সেন্ট্রাল এশিয়ান, ওটা একটা কাস্টম। খুব সেটাকে যদি আজকের দিনে এসে ভাবি তাহলে প্রচণ্ড বর্বর এবং মধ্যযুগের বর্বরতা মনে হবে। ঠিক, একদমই তাই। কিন্তু এই রাজাদের মধ্যেই অনেকে আবার কিন্তু কবিতা লিখেছেন, আরে ইয়ে করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন শিল্পের। তো ওই সময়কার লজিকটা দিয়ে লাভ নেই। তো আমাদের দুটো জিনিসই বুঝতে হবে যে একটা মানুষ কেমন ছিল, একটা শাসক কেমন ছিল। আর সবচেয়ে বড় কথা, ইতিহাসে সবচেয়ে বড় মজাটা হচ্ছে গল্প। তো আমরা গল্পটা গল্পের মতো শুনি। আচ্ছা, এই জিনিসটা দরকার একটা অবজেক্টিভিটি তৈরি করার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে যে কে লিখছে ইতিহাস, এটা খুব ইম্পর্টেন্ট, এবং কোন সোর্স থেকে লিখছে। তো আমি বলছি না আবার যে আব্রাহাম আলীর লেখা এই বইটা একেবারে নির্ভুল বা পক্ষপাত মুক্ত। ইতিহাস কখনোই পক্ষপাত মুক্ত হতে পারে না, হতে পারে না। তাই বলে নিচ্ছে যে কোন সোর্স উনি ইউজ করেছেন। উনি সোর্স ইউজ করেছেন যে সেই সময়কার যারা ক্রনিকল লিখেছে, যেমন বাবরের ক্ষেত্রে বাবরনামা, তারপরে আবুল ফজল, ফেজি, জওহর, যিনি হুমায়ুনের লাইফের অনেকটা লিখেছেন, বাদায়ুনি, সে সময়কার অনেক, মনসেরাট যিনি পর্তুগিজ ছিলেন, তিনি আকবরের সময়কালের অনেক লেখা লিখেছেন। এগুলো মূল সোর্স, প্লাস অন্যান্য সেই সময়কার ক্রনিকলারদের সোর্স। তবে অবভিয়াসলি যদি ক্রনিকলারদের সোর্স হয় সেটা একটু বায়াসড হবে সেই রুলারের প্রতি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। একদম, ফ্যানেরাই ইতিহাস লিখতে বলে একটা কনসেপ্ট আছে, রাইট। কিন্তু অনেকে মানে অন্যান্য ইয়েতে অনেক কমেন্ট আসছে, সেজন্য বলছি আপনি নইলে জানবেন কি করে ওই সময়কার ইতিহাসটা। বাবরের সময় বাবর কি করেছিল সেটা আমি কি করে জানবো? সেটা তো সেই সময়ের লেখা থেকেই জানতে হবে। বাবরের লেখা পড়ে পক্ষপাত, সেটা আপনি বলুন একটা নিরপেক্ষ কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে না, পাওয়া তো যাবে না, কাজে ওটাই সোর্স। তো সেই সোর্সগুলোর বেসিসে আমরা একটা দেখি যে কি দাঁড়িয়েছিল বিষয়টা। হ্যাঁ, তবে এই বিষয়ে আমরা নিশ্চিত যে এই এপিসোডটা আমরা কিন্তু একটা এপিসোডে শেষ করতে পারবো না এই বইটা। না, একটা এপিসোডের কারণ হচ্ছে ওই বললাম তো সবাই পড়েছে, তো আমি যদি তাদের গল্পটা আর একটু আমরা বিশদে আলোচনা না করি তাহলে গল্পটা শুনেও মজা হবে না, আর ওই থোড়বড়ি খারাপ তাহলে মাধ্যমিকের বই পড়ে নিলেই হয়। তো দেখি আমরা যে আমরা একটু একটু করে এগোই। একটা বড় পিরিয়ড, এবং মুঘল সাম্রাজ্য ভারতের পক্ষে একটা খুব ইম্পর্টেন্ট পিরিয়ড, প্রায় 1500 থেকে 1700, 200 বছরের একটা ইতিহাস। আচ্ছা, এটা নিয়েও আমি একটু শুরুতে একটু মানে গৌড়চন্দ্রিকা একটু বেশি হচ্ছে আজকে, কিন্তু করাটা প্রয়োজন। আজকাল অনেক ন্যারেটিভ তৈরি হচ্ছে, তার মধ্যে একটা ন্যারেটিভ এটাও যে ভারতের এত বছর ইতিহাসের মধ্যে, এত দিনের ইতিহাসের মধ্যে মুঘল সাম্রাজ্যকে নিয়ে কেন বেশি কথা বলা হয়। তার কারণ হচ্ছে মুঘল সাম্রাজ্যের ইতিহাসটা অনেক রিসেন্ট। যেমন আমরা ব্রিটিশ পিরিয়ড নিয়ে কথা বলি, ওটা রিসেন্ট বলে, তার ঠিক আগেই হচ্ছে মুঘল সাম্রাজ্য। ঠিক। এবং মুঘল সাম্রাজ্যের সময়টাতে সম্পূর্ণভাবে লিপিবদ্ধ রয়েছে যে কি কি হয়েছে, পক্ষপাত মুক্ত নয় কিন্তু লিপিবদ্ধ। হ্যাঁ, কিন্তু তার আগেও আমরা এর আগেই একটি এপিসোডে আমরা কথা বলেছি তার আগের ভারত সম্পর্কে। হ্যাঁ, সেটাও যতটুকু পাওয়া গেছে। বাট এখানে এই ক্ষেত্রে সত্যি অনেক বেশি লিপিবদ্ধ করা, অনেক বেশি স্থাপত্য এখনো আছে, ওই সেই সময়কার স্থাপত্য আমরা দেখতে পাই। আর তার আগের সময়ের কিছু তো আমাদের কাছে সেইভাবে নেই, খুব কম। যেমন প্রত্নতাত্ত্বিক বিষয়টা এখন ওটা প্রত্নতাত্ত্বিক হয়ে গেছে। তো তাছাড়াও তো সেই ইতিহাস নিয়েও তো খুব রিসেন্টলি আমরা একটা গোল্ডেন রোড করলাম উইলিয়াম ডেলারিম্পেলের বই নিয়ে। তো সেগুলো প্রত্নতাত্ত্বিক এভিডেন্সের বেসিসে করতে হয়, ইন্টারপ্রিটেশনের জায়গা অনেক বেশি। আর এগুলো যেহেতু লিপিবদ্ধ ইতিহাস, কাজে এখানে ইন্টারপ্রিটেশনের জায়গা আছে। কিন্তু ওই ডিসক্লেমারটা দিয়ে আমরা শুরু করছি যে এটা কিন্তু যারা সে সময় শাসন করেছেন সেই সময় তাদেরই লোকজনের লেখা, তবে সম্পূর্ণ তাদের লেখা নয়। কেন? কারণ সেই সময় ভারতবর্ষে অনেক লড়াই হচ্ছে। বাবর যখন আসছেন তখন বাহাদুর শাহ আছে গুজরাটে, আফগান লিডাররা রয়েছেন লোদির সময়, শেরশাহ, তারপরে শেরশাহর সময় একটা উল্টো দিকের লোকরা রয়েছেন, আকবর যখন তখনও রাজপুতরা রয়েছেন। তাদের ক্রনিকলটা দুদিক থেকেই লেখা হচ্ছে, কাজে একেবারে যে জিতেছে তার ইতিহাস তা নয় ব্যাপারটা। তারপরে তোর মারাঠারা রয়েছে এক সময়, সবাই আছে নিজেদের মতো করে, মানে হ্যাঁ ঠিকই। বেশ, আমরা একটা বেশ মানে প্রাথমিকভাবে একটা বেসিক জিনিস বলে দেওয়া হলো যে আমরা কিভাবে ব্যাপারটাকে দেখছি। এবং আরেকটা জিনিসও আমি আপনাদের বলে দিই, সেটা হলো আমরা যখন যে কোনো বৈঠক করি সেটা হলো একটা পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে সেটা করার চেষ্টা করি।
সুতরাং যখন মানে যে কোনো একটা পোর্শন দেখে না, সেটাকে সম্পূর্ণভাবে অন্যই ইন্টারপ্রিটেশনে নিয়ে যান আপনারা। আমি আপনাদেরকে যারা কমেন্ট করছেন তাদেরকে কিচ্ছু বলছি না, আপনাদের ফ্রি উইল, আপনারা যা খুশি কমেন্ট করতে পারেন, দ্যাটস ফাইন। কিন্তু বক্তব্য হলো, যদি সত্যি জানতে ইচ্ছা হয়, সোর্সের কথা জিজ্ঞেস করেন তো সোর্সটা যদি জানতে ইচ্ছা করে, তাহলে সোর্সটার জন্য ওই ফুল এপিসোডটা গিয়ে দেখবেন। এইটুকুই তো এফার্ট লাগে। একটা রিল স্ক্রোল করতে তো জাস্ট এক সেকেন্ড লাগে না, মানে জাস্ট স্ক্রোল করে দিলেন 1 মিনিটের একটা রিল, কিন্তু পুরো এপিসোডটা দেখে পুরোটা বোঝা, এটা একটা চাপের কাজ। বুঝি আপনাদের জন্য চাপের, সবার জন্য, সবার কাছে অত সময় নেই। যদি সময় থাকে তাহলে দেখবেন। চল আমরা না, তারা ওটার মধ্যে বলে নিই আর কি, যে একটা জিনিস কি, যে আমি যেই পড়াশোনা যেখান থেকে করেছি, প্রিভিলেজড, তাদের একটা মোটো ছিল, সেটা হচ্ছে সা বিদ্যা চা বিমুক্তায়। শিক্ষা সেটাই যেটা মানুষকে মুক্ত হতে সাহায্য করে। কিসের থেকে মুক্ত? সংস্কার থেকে এবং বিশ্বাস থেকে মুক্ত। তো যেটা আমি বিশ্বাস করে এসেছি, তার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে পরেই আমার রাগ হয়ে যাবে এবং আমি বলবো এটা ভুল কথা হচ্ছে, কারণ আমি হোয়াটসঅ্যাপে কিছু একটা পড়েছিলাম। এটা বোধহয় ঠিক, মানে আপনারা যারা আমাদের অডিয়েন্স, তারা বেশিরভাগই এইতেই রয়েছেন, কিন্তু খুব মানে লোকে অনেক রকম কমেন্ট করে তো রিলে, কাজে কখনো কখনো নিজেদেরও খারাপ লাগে, তাই বলছি আর কি, নিজেদের জায়গাটা একটু ক্ল্যারিফাই করার জন্যে। ঠিক আছে না, আমরা পুরোটা দেখি, যে উল্টো দিকে একটা কেউ কথা বলছে, তাকে জাস্ট নেগেট না করে শুনি কথাটাও। দেখ, এটাতে একটা সত্যি কথা, যে এই মুহূর্তে মানুষের অ্যাটেনশন স্প্যান এত কমে গেছে। থ্যাংক গড আপনাদেরকে, আপনারা আছেন আমাদের সঙ্গে। এটা না সত্যি খুব 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 ভালো লাগে, এই কারণে যে আমরা এমন একটা কাজ করছি আজকের অ্যাটেনশন স্প্যানে। উই আর ট্রাইং টু শেয়ার প্রেমাসিস যেই বইটা থেকে যে নলেজটা গেইন করছি, সেই নলেজটা শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। এবং আপনারা যে আছেন, যারা আমাদের সাবস্ক্রাইবার্স, তারা কিন্তু প্রায় প্রত্যেকেই এই পুরোটা শোনার জন্য থাকে। তো আপনাদেরকে থ্যাংক ইউ, যে আপনাদের মতো কিছু লোক এখনও আছে যারা অ্যাটেনশন স্প্যানের কথা মাথায় না রেখে পুরোটা মন দিয়ে শোনেন। সো আজকের এপিসোডে আমরা ঢুকে যাই, আমাদের আবার অনেক কথা হয়ে গেল, চলো লেটস স্টার্ট। বাড়ি হয়ে গেল তো, বাবর থেকেই শুরু করতে হবে আমাদের। একদম, মুঘল সাম্রাজ্যের শুরু বাবরের। বাবার হইলো আবার জ্বর, সারিল ঔষধে। তো বাবর কে ছিলেন এবং কোথা থেকে ছিলেন? বাবর ছিলেন বেসিক্যালি চেঙ্গিস খাঁ এবং তৈমুরলাং দুজনেরই বংশধর। তার বাবার দিকটা ছিল তিমুর থেকে, টার্কিশ তিমুর থেকে, এবং মায়ের দিকটা ছিল চেঙ্গিস খান দিক থেকে। এবং উনি ফারগানা, ওনার যে বাবা ছিলেন আর কি, তিনি ফারগানা বলে, যে উজবেকিস্তানের ওই সেন্ট্রাল এশিয়ার ওই জায়গাটার রুলার ছিলেন। তো উমর শেখ মির্জার, তো সেখানে বাবর বড় হচ্ছেন ওখানে। তো বাবর কোনোদিনই তার এই যে মঙ্গল যে একটা বংশ পরিচয়, মঙ্গল কথাটা থেকে তো মুঘল এসছে, মঙ্গল বংশ পরিচয় যেটা যে চেঙ্গিস খানের বংশ পরিচয়, সেটা নিয়ে খুব একটা খুশি ছিলেন না, গর্বিত তা ছিলেনই না। তিনি বরং গর্ব করতেন যে আমার টার্কিশ একটা ডিসেন্ডেন্স আছে, আমার বাবার দিকটা তিমুরের থেকে এসছে, কারণ ওখানে বৈভব বেশি, ওখানে শিক্ষা দীক্ষা বেশি, কালচারালি অনেক বেশি ভালো সেটা। বরং চেঙ্গিস খান বা মঙ্গলদের মধ্যে এরা তো নোম্যাডিক, হ্যাঁ, এদের কোনো শিক্ষা দীক্ষা নেই, এটা ওনার ননে হতো। তো এই বাবরের বাবা মারা যান যখন বাবরের 12 বছর বয়স। তো অবভিয়াসলি বাবর তখন আন্দিজান বলে একটা জায়গায় ছিলেন, সেখান থেকে বাবরকে ডেকে পাঠানো হয়। উনি ইমিডিয়েটলি আসেন। সে সময় বুঝতে হবে যে সে সময় কিন্তু অন্যান্য ছেলেপেলেদের মধ্যে মোটামুটি এটা নিয়ম ছিল, যে আগে সিংহাসনে বসতে পারবে সেই রাজা হবে, এবং অন্যান্য ভাইদের মেরে ফেলতে হবে, নইলে পরে তারাও রাজা হওয়ার জন্য চেষ্টা করবে, এরকম একটা প্রথা ছিল। তো বাবর তড়িঘড়ি চলে আসেন এবং এসে সিংহাসনে বসেন ফারগানা। সেই সময় যারা আমির ছিলেন, আমির মানে নেক্সট ইন লাইন, মানে তোর আমির ওমরা যারা বলে আর কি, মোসাহেব ইত্যাদি যারা মন্ত্রী টন্ত্রী রয়েছেন, আমাত্য যারা, তারা কিন্তু চাইছিলেন যে বাবরের ভাই যে জাহাঙ্গীর, তাকে বসানোর জন্য ওখানে। কিন্তু সেজন্য একটা সমস্যা তৈরি হচ্ছিল। আর দুজন কাকা তারাও তখন বিদ্রোহ করা শুরু করেছে। মানে একটা সিংহাসন খালি হয়ে গেলে পরে বাচ্চা বসবে, তখন তো সবাই সেই সিংহাসন চাইবে একদম। সে সময় বাবরের দিদিমা, যার নাম হচ্ছে এহসান দৌলত বেগম, যিনি চেঙ্গিস খাঁর বংশধর, তিনি, বাবর ছোট বয়স, তিনি ব্যাপারটাকে পলিটিক্যালি সামাল দেন। বাবর ওখানে রয়েছে, বাবর ওখানে বসবে এবং অন্যান্যদেরকে স্তিমিত করে বাবরের আসনটা পোক্ত করা। কিন্তু বাবরের ইচ্ছেটা ছিল যে সামারকান্দ দখল করব।
সামারকান্দ তখন বড় একটা সেন্ট্রাল এশিয়ার জায়গা, সামারকান্দটা আমাকে দখল করতে হবে। তখন বাবরের বয়স 12। আচ্ছা, 12 বছর বয়সে এইসব ভাবছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবর যখন ভারতবর্ষে আসেন তখন তার 43 বছর বয়স, তার আগে অনেক কিছু হয়েছে সেই সব গল্প। তো ভাবছে যে এবার সামারকান্দ দখল করতে হবে। 15 বছর বয়সে বাবর কিন্তু সামারকান্দ দখল করলেন, কারণ সামারকান্দে তখন আবার ওই সিংহাসন খালি হয়েছে, বিভিন্ন গ্রুপ চেষ্টা করছে, তার মধ্যে বাবর গিয়ে প্রায় 7 মাসের চেষ্টায় সামারকান্দ দখল করলেন 15 বছর বয়সে। আচ্ছা। এবং বাবর নামাতে দেখা যায় যে ভারতবর্ষ যে উনি দখল করেছেন এবং ভারতবর্ষে রাজত্ব স্থাপন করেছেন, এটা তার কাছে জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে হয়নি। তার সারা জীবন মনে হয়ে গেছে মৃত্যু পর্যন্ত যে ওই যে সামারকান্দ আমি দখল করেছিলাম, ওখানকার রাজা হয়ে বসেছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। বেশ, সামারকান্দ জায়গাটা কোথায় একটু স্পেসিফিক্যালি? সামারকান্দ উজবেকিস্তান, এই এরিয়া, সেন্ট্রাল এশিয়া, উজবেকিস্তান এবং যে ইউক্রেনের সাইডটা আছে, ওই এরিয়াটা যেটাকে স্তান এরিয়া, যেগুলো রাশিয়া থেকে আলাদা হয়ে গেল, সেই এরিয়াটা। তো সামারকান্দে উনি রাজত্ব করছেন, বেশি দিন করতে পারেননি, অসুস্থ হয়ে পড়লেন। এবার উনি সামারকান্দে চলে এসছেন, ফারগানা তো খালি, ফারগানাতে তার জাহাঙ্গীর বসে গেছে গিয়ে সিংহাসনে, সেজন্য উনি তারা তড়িঘড়ি করে আবার রওনা হলেন ফারগানার দিকে। এমন সময় এটাও গেল ওটাও গেল, উনি ওটাও জিততে পারলেন না, মানে ফারগানাও জিততে পারলেন জাহাঙ্গীরকে হারিয়ে, আর যেহেতু সামারকান্দ থেকে চলে এসেছে সামারকান্দটাও গেল সুলতান আলী মির্জার কাছে। তারপর আবার চেষ্টা করেন, 2-1বার জেতেনও সামারকান্দ, কিন্তু আলটিমেটলি শেবানি খান বলে একজন ছিলেন, বড় উজবেক একজন বীর যোদ্ধা টাইপের, তিনি সামারকান্দ রাজত্ব করলেন এবং ফারগানা টারগানা সব চলে গেল বাবরের হাত থেকে। বাবর প্রায় ফিউজিটিভ হয়ে গেলেন, বাবরের হাত কোনো রাজত্ব নেই, কিচ্ছু নেই, একেবারে গরিব হয়ে গেলেন, হয়ে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানে রাজা গরিব হলে যতটা গরিব হওয়া যায় সেই প্রকার। সে ওই আফগানিস্তান ওদিকটাতে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় দেশ টেশ নেই, উনি কিন্তু ভেবেওছিলেন একবার যে কিছুই রাজত্ব পাচ্ছি না, কোথাও আমি জিততে পারছি না, চীনে চলে যাব, ওখানে গিয়ে ছোটোখাটো কোনো একটা জায়গা, চীন বড় রাষ্ট্র জায়গা তো, একটা ছোটোখাটো রাজত্ব একটু জাগির টাগির নিয়ে থাকবো। কিন্তু এই সময় তার কাছে একটা অযাচিতভাবে একটা সুযোগ চলে এলো কাবুলে, আফগানিস্তানের কাবুল। সেখানে তার উলুগবেগ মির্জা, যিনি কাবুলের রাজা ছিলেন আর কি, সুলতান ছিলেন, তিনি মারা গেলেন এবং সেই জায়গাটা খালি হয়ে গেল। তার ছোট ছেলে সে সামলাতে পারলো না, বাবর এসে 1504 খ্রিস্টাব্দে দখল করে ফেললেন কাবুল। কাবুলে বেশ কিছুদিন রাজত্ব করেছেন এবং কাবুলটাও তার খারাপ লাগতো না, যে সেন্ট্রাল এশিয়ারই তো একটা একটা এক্সটেনশন। 1505 থেকে এই কাবুলে এসে ওনার প্রথম উনি দেখলেন যে আচ্ছা, ইন্ডিয়া তো একটা খুব সোনা এবং রূপয়ে মোড়া একটা দেশ। তখন ভারতবর্ষ শাসন করছেন ইব্রাহিম লোদি, অন্যান্য আফগানরাও, শুধু ইব্রাহিম লোদি বললে ইব্রাহিম লোদিকে বেশি ক্রেডিট দেওয়া হয়ে যায়। রাজপুতরা রয়েছেন, যেখানে বিজয়নগর এম্পায়ার রয়েছে, মূলত এগুলো প্লাস ছোট ছোট অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট রাজ্য রয়েছে, গুজরাট, বেঙ্গল, বিহার আলাদা, কিন্তু বড় জায়গাটা ইব্রাহিম লোদির আন্ডারে। তো এই সময় উনি দেখলেন, তো খাইবার পাস পার হয়ে 1505 থেকে উনি প্রায় 5বার মূল আক্রমণ করার আগে 5বার ভারতবর্ষে কিন্তু উনি আক্রমণ করেন। হ্যাঁ, এগুলো ঠিক জেতার জন্য আক্রমণ নয়, বোঝার জন্য, এগুলো লুট করার জন্য। ওকে, কাজে একটা যে ন্যারেটিভ তৈরি হয়েছে বা করার চেষ্টা হয় যে বাবর বা মুঘলরা পুরোপুরি রাজত্ব স্থাপন করেছেন এবং এখানে এসেই থেকে গেছেন, সেটা কিন্তু তার পরের ব্যাপার। 1505 থেকে 1524 অবধি যে রেইডগুলো হতো, সেগুলো ওই আগেকার রেইডের মতোই, মানে ওই সমস্ত যা যা রেড হয়েছে তার আগে যত রকম লুট তরাজের আক্রমণ হচ্ছে তার মতোই খাইবার পাস পার হয়ে ওই পাঞ্জাবের বেশি আর এগোতে পারেনি, কারণ পাঞ্জাব একটা বর্ডার ছিল যেখানে রাজত্ব করছেন তখন দৌলত খান। ওদিকে শেবানি খান তখন বড় উজবেকিস্তান হয়ে বড় একজন রাজা হয়ে দাঁড়িয়েছেন ওখানকার। তো একটা চেষ্টা হলো যে এই আফগানরা সমস্ত তিমুরের যারা বংশধর, বিভিন্ন তার ভাইপো, ভাইজি, কাজিন, এরা মিলে শেবানি খানের উপর আক্রমণ করে সেন্ট্রাল এশিয়াটা আবার নিয়ে নেওয়া হোক, একটা কনফেডারেসি তৈরি হলো, একটা গ্রুপ তৈরি হলো। কিন্তু এরা আক্রমণটা করে উঠতে পারলেন না।
কারণ যে লিড করছিলেন তিনি মারা গেলেন, সুলতান হুসেন মির্জা, ইনি মারা গেলেন। বাবর ওর সাথে গেছিল, বাবরের ইচ্ছা ছিল চিরকালই সেন্ট্রাল এশিয়া রাজত্ব করবো, সামারকান্দটা আমার লাগবে। ইন্ডিয়ার তখনও ভাবছেই না বাবর একেবারেই কোথাও। তো গেল, কিন্তু হুসেন মির্জা মারা গেলেন। তো তার ছেলেরা বলছে হ্যাঁ এবার আমরা মিলে আক্রমণ করবো, কিন্তু ছেলেদের কোনো ইচ্ছে নেই অ্যাকচুয়ালি। তারা আনন্দে পার্টি ফার্টি করছে আর কি, মদ টদ খাচ্ছে, গান শোনা হচ্ছে ওখানে। বাবরের ব্যাপারটা পছন্দ হচ্ছে না, কারণ বাবর তখনও খুব একটা ধার্মিক নন, কিন্তু তিনি যোদ্ধা মানুষ, তার এই পার্টি ফার্টি পছন্দ হচ্ছে না। কিন্তু এই হোসেন মির্জার ছেলেরা তাকে যে লিটারেচার এই সমস্ত জিনিসে ইন্ট্রোডিউস করছে। এই সময় বাবরের এই সময় না, তার একটু আগে বাবরের একটা বিয়েও হয় আয়েশার সাথে। কিন্তু বাবর যখন হেরে গেলেন সমস্ত জিনিস, তখন আয়েশাও চলে যায়। আচ্ছা, এই সময় বাবরের একটা লাভ অ্যাফেয়ারও হয়। আচ্ছা, সেটা একটা ছেলের সাথে, একটা ইয়াং ছেলের সাথে। হ্যাঁ, সেই সময় সেন্ট্রাল এশিয়ান যারা রুলার ছিলেন তাদের মধ্যে বাইসেক্সুয়ালিটি ওয়াজ ভেরি কমন। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এবং এটা যারা প্রশ্ন করবেন তাদের জন্য বলে দিই, এটা বাবর নিজে লিখেছেন বাবর নামাতে, যে বাবুরি বলে একটি ছেলের প্রতি সে প্রচণ্ড আকর্ষণ অনুভব করছে, কেন সে নিজেও বুঝতে পারছে না। এবং সে নাকি পাগল হয়ে কাবুলের রাস্তা রাস্তা ঘুরে বেড়াতো। কাবুল নয়, সরি, আন্দিজান, ওই এলাকাতে, কাবুল এম্পায়ারের একটা পার্ট। আন্দিজান অ্যাকচুয়ালি এটা ঠিক কোন সময় হয়েছে এটা এখনই বোঝা যাচ্ছে না। সম্ভবত সেটা সামারকান্দে থাকাকালীনও হতে পারে বা এই কাবুলে থাকাকালীনও হতে পারে, কিন্তু বাবরই ছেলেটির নাম। এবং একটা প্ল্যাটনিক লাভ ছিল বলেই মনে হয়, মানে তার সামনে এলে আমি চোখ তুলে তাকাতে পারছি না, এত প্রেম হয়ে গেছে। তো মহিলাদের প্রতি আসক্তি সেভাবে বাবরের ছিল না, যেহেতু বংশবিস্তার করতে হয় তাই একটি, এবং তারপরে আরও স্ত্রী তার হয়। যা হোক, তো এই হুসেন মির্জার ছেলেদের সাথে তার ভালো লাগছে না। এবার সে বুঝলো যে শেবানি খানকে হারিয়ে সেন্ট্রাল এশিয়া আমি পাবো না, মানে সামারকান্দের যে বেসিক এরিয়াটা, বরং ইন্ডিয়াটার দিকে তাকানো যাক। কারণ সেই সময় পাঞ্জাবের যে রুলার ছিলেন দৌলত খান, তার ছেলে দিলাওয়ার খান এবং ইব্রাহিম লোদির এক আঙ্কেল আর কি, আলম খান, এরা এসে বাবরের সাথে দেখা করে কাবুলে, বলে যে আপনি আসুন, ইব্রাহিম লোদিকে হারাতে আমরা হেল্প করব আপনাকে। তো বাবর বলে হ্যাঁ, ব্যাপারটা খারাপ লাগছে না। তো প্রথমে একবার এগোয়, কিন্তু কোনো কারণে দৌলত খান তখন বলেন যে না না, ইব্রাহিম লোদিকে হারাও, কিন্তু পাঞ্জাব আমি দিচ্ছি না, পাঞ্জাবে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো। তো বাবরের মনে হয় ও বাবা, এটা তো মুশকিল হয়ে যাচ্ছে, আমি ইব্রাহিম লোদিকে অ্যাটাক করার জন্য, ভারতের একটু ম্যাপটা ভেবে দেখো, খাইবার পাস পার হয়ে আসছে, তারপরে পাঞ্জাব প্রভিন্স, পাঞ্জাব আজকের পাঞ্জাব নয়, তারপরে দিল্লির এলাকায়। তো ইব্রাহিম লোদিকে অ্যাটাক করবে, যদি হেরে যায় বা কিছু হয় ফিরতে হবে। তো পাঞ্জাব যদি তখন বলে যে না আমি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তো মুশকিল। বাবর বলে না, এর মধ্যে আমি পড়ছি না, লাহোরে নিজের কিছু সৈন্য টন্য রেখে আবার কাবুলে চলে যায়। আচ্ছা, 1525 সে ঠিক করে যে এবার আমি শক্তি বৃদ্ধি হয়েছে। এই সময় বাবর অনেক শক্তি বৃদ্ধি করেন তিনি, যেমন কামান, বড় বড় কামান, বন্দুক, যেটা আমরা ইতিহাসেও পড়েছি, মানে ছোটোবেলার ইতিহাসে পড়েছি, যেগুলো বাবরের ভারত জয়ের মূল কারণ। কামান টামান দিয়ে বড় সৈন্য বলে এবার আমি রেডি দৌলত খানকেও হারাতে। এবার উনি যমুনা এলেন ইন্ডিয়াতে, খাইবার পাস পার করে, যমুনা পার করে উনি পানিপথের কাছে, কুরুক্ষেত্রের কাছে এসে রেডি হলেন যে এবার ইব্রাহিম লোদির সাথে একটা হাতোহাত হয়ে যাক। কিন্তু বাবরের একটা সমস্যায় পড়লেন। এর আগে বাবর যত জিতেছে বা লড়াই করেছে সেগুলো সব পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকার একটা অ্যাডভান্টেজ যুদ্ধের দিকে যে খুব ন্যারো স্পেসের মধ্যে লড়াই হয়, সেখানে বীরত্বটাই মূল, মানে ওই ফিজিক্যাল বলটা মূল। ও কিন্তু পানিপথের যে ফিল্ড বা কুরুক্ষেত্রের যে ফিল্ড, তো ফিল্ডে লড়াই, এখানে তো যার যত বেশি সৈন্য সে তত বেশি শক্তিশালী, এখানে তো শুধু বীরত্ব দিয়ে হবে না। ঠিক। তো এই সময় বাবরের 12,000 সৈন্য আর ইব্রাহিম লোদির সৈন্য 1 লাখ, 1 লাখ প্লাস তার 1000 হাতি রয়েছে। হাতি যদি চালিয়ে দেয় 1000, তাহলে তো শেষ। তো বাবরের কাছে বাবর বলে না, শুধু কামান দিয়ে আর এই আমার বীরত্ব দিয়ে আমি তো এটা জিততে পারবো না। তো এবার উনি নিজের সমস্ত জেনারেলদের ডাকলেন, বললেন যে কি করা যায়।
তখন তারা মিলে সবাই একটা বুদ্ধি করলেন যে দেখো এই পানিপথের ফিল্ডটাকেই এমনভাবে করে ফেলতে হবে, ছোট করে ফেলতে হবে, যাতে একবারে অত সৈন্য ঢুকতে না পারে। যত ন্যারো করব, ন্যারো ঢুকুক, সামনে তো অল্প সংখ্যক মানুষ আছে, তাদের সাথে লড়াই করব। তো তেমনি করে ওনার তৈরি, একদিকে একটা পরীক্ষা কাটলেন, একদিকে শহরটাকে রাখলেন, এম করে একটা ছোট এরিয়া তৈরি করলেন যে এই এরিয়ার মধ্যে যদি ঢোকে ইব্রাহিম লোদির ফোর্স আমরা হারিয়ে দেবো, কারণ আমাদের কাছে কামান আছে, সব আছে, তখন আমাদের এইগুলো কাজে লাগবে, পুরো ওপেন ফিল্ডে আমরা লড়াইটা করবো না। তো পানিপথের সামনে ক্যাম্প করে বসে রয়েছেন বাবর। ইব্রাহিম লোদিও জানেন যে বাবর এসে গেছে পানিপথে। পানিপথ কিন্তু দিল্লির খুব কাছাকাছি, যারা এক্স্যাক্টলি মনে জানেন না আর কি, হরিয়ানার এখানে পানিপথ। এই হলো সেই পানিপথের যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ এটা অ্যাকচুয়ালি নয়, কারণ পানিপথটা ওনারা যে সিলেক্ট করেছিলেন কারণ ওখানে যুদ্ধ হতো না, ঐতিহাসিকভাবে ইতিহাসে যে বইয়েতে যেটা পানিপথের প্রথম যুদ্ধ বলে, রিটেন হিস্ট্রি, হ্যাঁ রিটেন হিস্ট্রিতে এটাই হলো পানিপথের। হ্যাঁ, কিন্তু বাবরনামাতেও রয়েছে যে পানিপথ একটা জায়গা যেখানে লড়াই করা হয়, কারণ তখন ওইভাবেই হতো যে একটা এরিয়া ঠিক করা হতো যেখানে লড়াইটা হবে, যেখানে ক্যাম্প করা হয়েছে। ইব্রাহিম লোদিও জানে যে বাবর এসে গেছে, পাঞ্জাব টাঞ্জাব দখল করে দৌলত খানকে হারিয়ে এসে গেছে দিল্লিতে, মানে কড়া নাড়ছে। আর এ বসে আছে এখানে ডিফেন্সিভ অফেন্সিভ একটা পজিশন ক্রিয়েট করে। সবচেয়ে বেশি দরকার বাবরের এবার যেটা, আমি তো ফিল্ড তৈরি করে গেছি, এভাবে আমি লড়াই করব, যদি অ্যাটাকই না করে তাহলে তো ব্যাপারটা শেষ আমার প্ল্যানিং। বাবরের যেটা দরকার সেটা হচ্ছে ইব্রাহিম লোদি এই পথে অ্যাটাক তো করুক আমাকে, হ্যাঁ, না হলে ও অ্যাটাক করতে গেলে তো ব্যাপারটা ওর স্ট্র্যাটেজি ওয়ার্ক করছে না। ও তো অ্যাটাক করতে গেলে পরে একটা বড় ফোর্সের সামনে পড়বে, একদমই তাই। ইব্রাহিম লোদি অ্যাটাক করছে না। ইব্রাহিম লোদি ভাবছে যে দেখি না, বাবর আছে তো ওখানে, দিল্লি অবধি আসুক তখন দেখে নেব, ওর তো ফোর্স মাত্র 12,000। আর ঠিক জানেও না, যারা সেন্ট্রাল এশিয়া থেকে এসছে মানে সে খুব বীর, এরকম একটা ধারণা ছিল। 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল, লড়াই হচ্ছে না। তখন বাবর বললেন না, এদেরকে একটু না প্রভোক করতে হবে, এদেরকে একটু উত্তক্ত না করলে পরে ব্যাপারটা হবে না। তো একটা ছোট নিজের টিম বানিয়ে বললেন তোমরা রাত্রিবেলা অ্যাটাক করো এদেরকে, এদের ক্যাম্পে। কিছু ঘোড়া টোড়া গিয়ে রাত্রিবেলা অ্যাটাক করলো, অ্যাটাক করলো। বাবর জানতেন যে এই অ্যাটাকটা ফেল করবে, উত্তক্ত করা তো। লোদির ফোর্স তো জানে না ঠিক, তখন তো অত ইন্টেলিজেন্স নেই, এসছে একটা ছোট ফোর্স, তাদেরকে উড়িয়ে দিয়েছে পুরো, বলে এই তো ফোর্স, আমরা উড়িয়ে দিলাম এক রাতের মধ্যে, ওদেরকে উড়িয়ে দেবো, লেটস অ্যাটাক। এই বাবরের প্ল্যান ওয়ার্কস। এরা ট্র্যাপ করলো আর কি বেসিক্যালি, যে হ্যাঁ এবার এসো তোমরা আমাদের রাস্তায়। অ্যাটাক মানে এবার ইব্রাহিম লোদি অ্যাটাক করলেন, যে বাবরের ওই ন্যারো প্যাসেজটার মধ্যেই পড়লেন, ট্র্যাপে পা দিলেন। ইব্রাহিম লোদিও কিন্তু নিজে অ্যাটাকের মধ্যে পার্ট। এবার তো বাবরের কামান আর তার বন্দুক মাস্কেটার্স যারা, সুইভেল গানস, এইসব দিয়ে মানে একদম শেষ হয়ে গেল। ওরা বুঝতেই পারলো না যে আমরা কিভাবে হারলাম, এত সৈন্য নিয়েও হেরে গেলাম। হ্যাঁ, এবং লোদি নিজেও মারা গেলেন ওখানে। মানে সৈন্যরা মেরেছে, বাবর কিন্তু নিজেও জানে না, সৈন্য অনেক মারা যাচ্ছে, তার মধ্যে লোদিও মারা গেলেন, এরকম আর কি। বাবা, সেই মানে আর রাজা মারা গেল তো। হ্যাঁ, তো সৈন্যরা নিয়ে এলো, ইব্রাহিম লোদি তার সার্কালাম করে মাথাটা নিয়ে এসে বাবরকে, এই যে লোদিকে মেরে এনেছি। তো বাবর জিতে গেলেন। এই সময়কার যুদ্ধগুলো ভিজুয়ালাইজ করতে ভাবতে গেলে কিন্তু একদিনে 4 ঘন্টার মতো যুদ্ধ হয়েছিল। সাধারণ ব্যাপার না। 4 ঘন্টার যুদ্ধে বাবর ভারতের রাজা হয়ে বসলেন, মনে হলো এটা বাবরের। আচ্ছা, তিনি প্রথমে পেলেন যেটুকু, সেটুকু হচ্ছে দিল্লি আর আগ্রা। হুমায়ুন তার ছেলে, যাকে আমরা পরে, তার একটা বড় গল্প আছে, হুমায়ুনকে পাঠালেন তুমি আগ্রা যাও, আগ্রার প্যালেসটা তুমি দখল করো। আর আরেকটা টিমকে পাঠালেন এবং নিজেও গেলেন দিল্লি। দিল্লিতে গিয়ে, আচ্ছা সেই সময় লিগালি তুই কিভাবে রাজা হচ্ছিস? আজকে রাজা বা একটা দেশের শাসন করার অধিকার কিভাবে জন্মায়? হয় ইলেকশন হোক বা যেমন করেই হোক, তুই ওই পদে বসলি তাহলেই তো হবে না, তারপর তোকে একটা রাষ্ট্রপতি বা কারো থেকে একটা শপথ গ্রহণ করতে হবে, লিগালাইজ হবে। সেই সময় নিয়ম ছিল, যেহেতু মুসলিম রাষ্ট্র ছিল ভারতবর্ষ তখন, সে সময় নিয়েছিল যে বড় যে মসজিদ সেখানে তার নামে খুতবা পড়া হবে, যে এখন রাজা ইনি। তো দিল্লিতে গিয়ে বাবার সেই কাজটা করলে, যে তার নামে খুতবা পড়া হলো, এবার ওনার লিগালাইজ হলো
এবার বাবর আচ্ছা, হচ্ছে এই জায়গাটার রাজা। রাজা। তখন বাবরের 43 বছর বয়স। এইবার এখানে বেশ কিছু সমস্যায় পড়লে বাবর। প্রথমত তার যারা আমির ওমরা এবং সৈন্য সামন্ত যারা এই পুরো ক্যাম্পেইনটাতে তার সাথে ছিল, তাদের কিন্তু মাথায় একটা জিনিসই ছিল যে এটা একটা সোনার উপরে মোড়া দেশ, প্রচুর বৈভব আছে, আগে যেমন লুট করে বিভিন্ন সময় এসে মানুষ চলে যেত, এটা এবং আমরাও করেছি গত 5 বার, এবারও সেরকম, এবারে একটু বেশিতে ভেতরে ঢুকছি, আমরা লুট করব, চলে যাব। তাদের মাথায় কিন্তু এটাই ছিল। বাবর বললেন, এবং বাবরেরও খুব একটা ভালো লাগছে না ইন্ডিয়া, কারণ প্রথমত হচ্ছে একটা গরম দেশ, উনি এসছেন সেন্ট্রাল এশিয়া, কাবুল, এই একটা গরম হিউমিড একটা দেশ। তারপরে হচ্ছে সেই সময় ওদের যে মেন্টালিটি যে এখানে ফিল্ডিংগুলোতে কোনো সিমেট্রি নেই, তো বাবরেরও খুব একটা ভালো লাগছে না ইন্ডিয়াটাকে, পছন্দ করছেন না প্রথম দর্শনে। বিল্ডিং এর সিমেট্রি বলতে কি? ইসলামিক আর্কিটেকচারের সিমেট্রি, মানে এদিক ওদিক সমান ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার বিল্ডিংয়ে সেটা উনি পাচ্ছেন না। তাছাড়াও এটা বুঝতে হবে যে মুঘল সাম্রাজ্যকে নিয়ে আমরা যতই বেশি গৌরবান্বিত করি না কেন, সেটা নিয়ে আমরা দীর্ঘ এই আলোচনাটা করছি, আরও যাব, তার আগের যে পিরিয়ডটা 1100 থেকে 1500 যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটা কিন্তু সত্যিকারে ভারতবর্ষের মধ্যযুগ। সেই সময়টায় শিক্ষা সংস্কৃতিতে বরং ভারত অনেক পিছিয়ে পড়েছিল। তার কারণ ওই এত মানে বাইরের রুলার এসে বারবার অ্যাটাক করেছে, লুট তরাজ করেছে, যারা রাজত্ব করেছে তারা সেভাবে শিক্ষা সংস্কৃতি এবং বৈভবের দিকে, নিজেদের বৈভব হয়তো বেড়েছে, কিন্তু তারা খুব একটা সফিস্টিকেটেড রুলার ছিলেন না, যেটার কথা আমরা গোল্ডেন এজেও বলেছি। কাজে ভারতবর্ষের মুসলিম রুলকে এই দুটো ভাগে ভাগ করা হয়, যে বিফোর মুঘলস, আফটার মুঘল, আফটার বাবর। বিফোর মুঘলস এজটা খুব একটা ভালো সময় নয়, আফটার মুঘলস সেটার একটা মানে বাবরের পরবর্তী সময়টার আমরা অন্যভাবে দেখছি, আরও বৈভব বাড়ছে অ্যাকচুয়ালি ভারতবর্ষে। তো অবভিয়াসলি সেখানে সময় সোশ্যাল কালচার কিছু নেই, কোনো কলেজ বা মানে শিক্ষার কোনো একটা খুব বেশি দেখতে পাচ্ছেন না উনি, ফল পাচ্ছেন না ওখানকার মতন সেন্ট্রাল এশিয়ার মতো। যেমন তরমুজ নিয়ে একটা বিরাট অবসেশন ছিল, কাবুলের তরমুজ। পরবর্তীকালেও কাবুল থেকে কেউ একটা তরমুজ পাঠিয়েছে, বাবার দেখে মানে চোখে জল এসে গেছে, ইস যদি কাবুল যেতে পারতাম, কি সুন্দর তরমুজ। তো বাবরের প্রথম দর্শনে ভালো লাগছে না, কিন্তু তা বুঝতে পারছেন যে দেশটা হচ্ছে সোনার উপরে বৈভবে অসম্ভব ধনী দেশ, ধনী দেশ, এখান থেকে আমি অনেক কিছু পাবো। এবং বিভিন্ন জায়গায় মানে তখন যারা ওভারঅল ইন্ডিয়ার যা মানে সেই মুহূর্তের ভারতবর্ষের যা রাজারা, মানে ছোট ছোট রাজারা যারা ছিলেন, তাদের কাছেও যা যেমন গুজরাট, যেটা পরে হুমায়ুন দখল করবেন, বাবর পারেননি। গুজরাট একটা বড় ট্রেডিং পোর্ট। মুঘলরা কিন্তু হুমায়ুনের আগে অবধি সমুদ্র দেখেনি। বাহাদুর শাহ যখন গেছে, মানে হুমায়ুন যখন অ্যাটাক করেছেন বাহাদুর শাহকে গুজরাটে, তখন প্রথম সমুদ্র দেখে। এবার সেটা লেখাও রয়েছে যে এই প্রথম সমুদ্র দেখে বাবা কি শান্তি, কিন্তু শুনেইছি সমুদ্র কীরকম হয়। যাই হোক, তো ট্রেডের একটা বিরাট ব্যাপার। ওদিকে বাংলা একটা খুব বড়, মানে গুজরাট একদিকে বাংলা, দুটোই খুব ধনী জায়গা। এবং বাবর যখন ঢুকছেনও এই লোদির সমস্ত সাম্রাজ্য আগ্রা এবং দিল্লিতে নিচ্ছেন, তখনও প্রচুর সম্পদ একসাথে পেলেন, প্রচুর বিলিয়ে দিচ্ছেন নিজেদের লোকজনের মধ্যে, দরিদ্রদের মধ্যে না, আমির ওমরা সৈন্য সামন্তদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, কাবুলে পাঠাচ্ছেন। কাবুলের সেই সময় যারা জনগণ, তাদের প্রত্যেকে কম করে হলেও একটা করে রূপোর আশরফি আর কি রূপ্য মুদ্রা পেয়েছিল বাবরের লুট থেকে। মানে শুধুমাত্র এই দখল করে ইব্রাহিম লোদির জাস্ট এইটুকু হয়েছে, যা পেয়েছে, জাস্ট এইটুকু, এর পরের রাজত্ব বিস্তার হয়নি। বুঝেছে ধন সম্পদ অনেক আছে, ধন সম্পদ অনেক আছে। তো বাবর চাইছেন এখানে থাকতে, আর এত বড় একটা দেশ এটাও বুঝতে পারছে। আমির ওমরারা কেউ থাকতে চাইছে না, সৈন্যরা থাকতে চাইছে না, তারা খুব ক্লোজ ফ্রেন্ড, খোয়াজা কালান বলে সে চলেই গেল। বাবরও বলছেন যাদের ইচ্ছে নেই তারা চলে যাও, বাকি কিছু লোককে রেখে দিচ্ছে টাকা পয়সা সম্পদ দিয়ে। বুঝতে পারছেন যে ভারতবর্ষ ইঞ্চ করে আমাকে জিততে হবে, কারণ ধনী দেশ তো বটেই, কিন্তু গুজরাট তখন শাসন করছে বাহাদুর শাহ, আফগান, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। বাংলা মাহমুদ শাহ এবং মাহমুদ লোদি এরা শাসন করছেন আফগান, এরাও খুব ধনী জায়গা, মূলত বাংলা খুব ধনী, তারা স্বাধীন হয়ে আছে, তারা এখনও স্বীকার করেনি মুঘলদের আধিপত্য। দাক্ষিণাত্য বিজয়নগর সাম্রাজ্য এবং ডেকান সালতানাত, যেগুলো সালতানাত মানে মুসলিম সাম্রাজ্য, বিজাপুর, গোলকোন্ডা, বিদর, এরা স্বীকার করেনি।
ওদিকে আরেকটা বড়, সেটা হচ্ছে রাজপুত কনফেডারেসি, যারা বীর বলে এরা আগে থেকেই জানে। রাজপুত কনফেডারেসি, যেটাকে আজকে রাজস্থান বলে জানি, তাদের নেতা হচ্ছেন সংগ্রাম সিং, রানা সাঙ্গা যাকে বলে। তো এবং সংগ্রাম সিং তখন একটা স্বপ্ন দেখছেন যে ভারতবর্ষ এই একটা ডামাডোল তো চলছে, আফগানরা চলে গেল, লোদিরা চলে গেল, মুঘলরা এসছে, কিন্তু থিতু হয়ে বসেনি এখনো পর্যন্ত। তো কাজেই এখানে একটা করে আমরা হিন্দু সাম্রাজ্য ভারতবর্ষে আবার পুনঃস্থাপিত করি। হিন্দু সাম্রাজ্য, মুসলিম সাম্রাজ্য, হিন্দু সাম্রাজ্য বললাম এই কারণে যে আজকের রাজনীতির সাথে মেলালে ব্যাপারটা ভুল হবে, কারণ মুসলিমরাও যখন আসছেন তখন বললাম খুতবা পড়ার ব্যাপার, তারাও মুসলিম সাম্রাজ্য বিস্তারের কথা বলছেন। রিলিজিয়ান ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। আসল কথাটা হলো রাজ্য বিস্তার, কারণ বাবর বা এরা মানে সাংঘাতিকভাবে যে একেবারে খুব পায়াস মুসলিম ছিলেন তা কিন্তু একেবারেই নয়। মদ টদ যথেষ্ট খেতেন, তার প্রমাণ রয়েছে, বাবর নিজেই লিখেছেন বাবর নামাতে। কিন্তু ওটা ধর্মটা দিয়ে একটা লেজিটিমেসি ক্রিয়েট করা আর কি। তো এই সংগ্রাম সিং কিন্তু খুব বীর ছিলেন, মানে একেবারে ছোটোবেলা থেকে একটা যুদ্ধে তার একটা চোখ চলে গেছে, একটা হাত চলে গেছে, কিন্তু বীর সে সাংঘাতিক। সংগ্রাম সিংয়ের সাথে লড়াইটাতে বাবর কিন্তু একটু মুশকিলে পড়লেন, কারণ সংগ্রাম সিং আক্রমণ করছেন, ওদিকে বাবরের যে সৈন্যরা এরা তো চলে যেতে চাইছে, আর এদের ভালো লাগছে না, ধন সম্পদ পেয়ে গেছি, ভারত একটা এসে লুট করে তো চলে যাওয়ার কথা ছিল। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো তারা কমিউনিকেট করতে পারছে না ঠিক করে, মানে এই দেশের ভাষার সঙ্গে। হ্যাঁ, এর কেউ পছন্দ করছে না, এরা চলে যাবে কাবুলে, এদের মধ্যে একেবারেই মোটিভেশন নেই। এবার কিন্তু বাবর চাইছে সংগ্রাম সিংকে না হারালে ভারতবর্ষ জেতা যাবে না। সংগ্রাম সিংয়ের সাথে বাবরের একটা কিন্তু পুরনো একটা সন্ধি ছিল, যারা পুরনো, হ্যাঁ, যখন ইব্রাহিম লোদিকে আক্রমণ করবে বাবর ঠিক করেছে, তখন সংগ্রাম সিংয়ের সাথে একটা সন্ধি হয়েছে, যে সংগ্রাম সিং ইব্রাহিম লোদিকে ওই দক্ষিণের দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিক থেকে আক্রমণ করে ডিস্ট্র্যাক্ট করবে, যাতে বাবর আক্রমণ করতে পারে অন্যদিকে। আচ্ছা, এই একটা সন্ধি ছিল, কিন্তু সংগ্রাম সিং সেটা মানেনি কোনো কারণে। সংগ্রাম সিং হয়তো ভেবেছিলেন যে আচ্ছা তোমরা মাটামারি করে নাও, পরে আমরা দেখছি। তো এই কারণে বাবরের একটা রাগ ছিল তার উপরে আলাদাভাবে। তো যারা বলেন যে মুসলিম ভার্সেস হিন্দু, এরকম ব্যাপারটা নয় একেবারে, তাদের মধ্যে সন্ধিও হয়েছে, তাদের মধ্যে সন্ধি বিচ্ছেদও হয়েছে। এবার রাজপুত আর্মি তখন 2 লক্ষ লোকের, সেই হিসেবে বাবরের সৈন্য কিছুই নয়, এবং এরা যে সাংঘাতিক রকমের বীর সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে বাবররা, রাজপুতরা মারাত্মক রকম বীর, হ্যাঁ মারাত্মক বীর। বাবরের প্রবলেম হচ্ছে আমার সৈন্যরা মোটিভেটেডই নয় লড়াই করার। এইখানে বাবর ভেবে ভেবে একদিন বের করলেন একটা পদ্ধতি। সেই পদ্ধতিটা বললে পরে লোকে বুঝবে এই একটা গৌড়চন্দ্রিকা কেন করলাম ধর্ম নিয়ে। একদিন বেরিয়ে উনি বললেন যে আজ থেকে আমি আর মদ ছোবো না, আমি এবার ধর্মের পথে চলবো বলে নিজের সমস্ত যা মদের, মানে মদ বলতে সুরার যা পাত্র ছিল সেগুলো ফেলে দিলেন সমস্ত, বলে আজ থেকে আমি ইসলামের পথে চলবো, দাঁড়িয়ে আর কাটবো না। এবং এই যে লড়াইটা আমরা করতে চলেছি, এটা রাজ্য বিস্তারের লড়াই নয়, এটা জিহাদ, ধর্ম বিস্তারের লড়াই, ধর্ম বিস্তারের লড়াই। এই চেগে উঠলো তার সৈন্যরা। এটাকে একটু স্যাটারিক্যালি কেন বললাম, কারণ তারপরেই এই যুদ্ধটা জেতার পরেই বাবর নামাতে লিখেছেন যে আমার খুব একমাত্র দুঃখ হচ্ছে আমি মদটা ছেড়ে দিয়েছি, এবং শেষ বয়সে তিনি আবার সুরা আসক্ত হয়ে পড়বেন। মানে পয়েন্টটা হলো তার এটা উদ্দেশ্যই ছিল না যে সে ধর্ম বিস্তার করবে, তার রাজ্য বিস্তারের উদ্দেশ্য ছিল হাতিয়ার হিসেবে ধর্মটাকে নিয়ে। মানুষ ভেতরে ভেতরে কি ভেবেছে সেটা তো এখন ইন্টারপ্রিটেশনের ব্যাপার, সেটা নিয়ে বলছি না। আমি যদি বলি মদ ছেড়ে দেওয়ার কথা বল, বা বাবর তো প্রাথমিকভাবে ভাবছিল না যে ধর্ম বিস্তারের কথা, তার সৈন্যরা ডিমোটিভেটেড ছিল, এবং সে এই কথাটা একদিন বললেন। এটা যদি খুব নর্মালি ভাবা যায় তাহলে এটা তো রাজ্য বিস্তারের একটা পলিটিক্যাল, মানে সেই কারণে এখনো রাজনীতিবিদরা ধর্মকে ইউজ করেন সেভাবেই, হয়তো একদম হয়তো, হ্যাঁ হয়তো এই জন্য একটু ডিসক্লেমার রাখলাম, বেনিফিট অফ ডাউট দেওয়া গেলেও যেতে পারে, কিন্তু বাবর মনে কি ভাবছিলেন সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না, অরুণাবও জানেন না। যাই হোক, তো সৈন্যরা মানে উদ্বুদ্ধ হয়ে পড়লো যে ধর্ম এবার তো জিহাদ হচ্ছে, এবার আর তো কোনো ব্যাপার নেই। তো রানা সাঙ্গার সাথে যে লড়াই, সেটাতে খানুয়া, ব্যাটল অফ খানুয়া খুব ইম্পর্টেন্ট 1527-এর, সেটাতে একই আবার ইব্রাহিম লোদির সাথে লড়াইয়ের যে সেটারই পুনরাবৃত্তি হলো, এবং রানা সাঙ্গা মারা গেলেন, হেরে গেলেন। এই বাবরের
এবার একটা বড় সাম্রাজ্য হলো, রাজস্থানের রাজপুতরা এসে গেলেন, রানাসাঙ্গা একটা বড় পার্ট। তারপরেও আবার লড়াই করেছেন, যেমন মালওয়াতে, রাজস্থানের মালওয়া রাজ্য ছিল, সেখানে লড়াই করতে গিয়ে বাবর প্রথম জওহর ব্রত দেখলেন। ও, যে জওহর ব্রতের কথা যারা জানেন না একটু বলে দিই, মোটামুটি সবাই জানেন, যেটাকে আজকাল অনেকে বলার চেষ্টা করছেন যে ব্যাপারটা পুরোটাই ফিকটিশিয়াস নয়, বাবরের বাবরনামাতে লেখা রয়েছে যে যখন মালওয়াতে উনি আক্রমণ করেন তখন হেরে যাওয়ার মতো যখন পজিশন তৈরি হয়, তখন রাজস্থানের মহিলারা এবং শিশুরা তারা আগুন জ্বালিয়ে তার মধ্যে ঝাঁপ দিত যাতে সম্মান রক্ষা করা যায়। তো এটাতে বাবরের খুব মানে বলছিলেন যে এটার অদ্ভুত একটা জিনিস দেখলাম, কিন্তু মহিয়সী যে নারী এবং বীর নারী, রাজপুতরা এবং রাজপুতরা যে বীর, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। তারপরে ওই মাহমুদ লোদি ঝামেলা করছিলেন, তার সাথেও লড়াই হয় 1529-এ, তাকে হারিয়ে দেন পাটনার লড়াইতে। তো এই করে বাবরের একটা সাম্রাজ্য স্থাপিত হলো। তবে এই সাম্রাজ্যটার ব্যাপারে এটা বুঝতে হবে যে 1525 থেকে 1529 বাবর কিন্তু এই মাত্র 4 বছর ভারতবর্ষ শাসন করেছেন। এবং ভারতবর্ষ বলতে ভারতবর্ষটা পুরো না, মোটামুটি নর্থ ওয়েস্টার্ন পার্টটাই শাসন করতে পেরেছেন, বাকি জায়গাটা কিন্তু সেভাবে বাবরের আন্ডারে কখনো আসেনি। খুবই ছোট পিরিয়ড বাবরের। এবং সেই সময় কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ ছিল না, যেমন ট্যাক্স কালেকশন। সরকারের তো একটা বড় কাজ হচ্ছে ট্যাক্স কালেকশন। ট্যাক্স কালেকশনের কোনো প্রসেস ছিল না, লুট করাটাই একমাত্র ট্যাক্স কালেকশন। তার সৈন্যরা আসবে, বাজার থেকে লুটটুট করে নিয়ে চলে যাবে, এটাই প্রসেস। ট্যাক্স কালেকশনের আর কোনো পদ্ধতি নেই। কিন্তু বাবর শুধু যোদ্ধা ছিলেন না, তিনি আবার কবিও ছিলেন, লেখক ছিলেন, পার্সিয়ান এবং টার্কিশ দিন লিখতেন। তো এই যে বললাম, আমরা গৌরচন্দ্রিকায় বলেছি আর কি, উপক্রমণিকায়, যে অদ্ভুত একটা আমরা মধ্যযুগের এই মুঘল রাজাদের মধ্যে অন্তত দেখতে পাবো যে তারা একাধারে কবিতা লিখছেন, সঙ্গীতের চর্চা করছেন, আবার অন্যদিকে যখন যুদ্ধে যাচ্ছেন তখন একটা সাংঘাতিক অন্যরকম রূপ দেখা যাচ্ছে তাদের মধ্যে। তো পাটনার পরে 1529-এ আবার একটা প্রস্তুতি তৈরি হয়েছিল যে সেন্ট্রাল এশিয়া আবার ফেরত যাওয়া যায়। ও আছে, এর মাঝখানে হুমায়ুনকে পাঠিয়ে দিয়েছিলেন ওখানে বাদাখশানে। হুমায়ুন বড় হয়েছে। হ্যাঁ, হুমায়ুন তো না, বাবর যখন আক্রমণ করেছেন আমি বলেছিলাম অলরেডি, আগ্রাতে তো হুমায়ুনই গেছিলেন। হ্যাঁ, আগ্রাতে তো হুমায়ুনই গেছিলেন। তো হুমায়ুনকে পাঠিয়ে দিয়েছেন বাদাখশান বলে যে এলাকাটা, কাবুলের এলাকাটা, ওটা শাসন করার জন্যে গভর্নর হিসেবে। এই সময় বাবর একটু অসুস্থ হয়ে পড়েন এবং হুমায়ুন চলে আসেন বাবরকে দেখতে। বাবর খুব রুষ্ট হন তাতে, যে না তুমি চলে যাও এখানে, আমার পারমিশন ছাড়া তুমি একটা রাজ্য ছেড়ে কী করে চলে আসছো, ওই জায়গাটা খালি হয়ে যাবে, ওখানে কেউ যদি এসে নিয়ে নেয়। হুমায়ুন চলে যেতে যায়, কিন্তু রাস্তাতেই তার খুব অসুস্থতা দেখা দেয়। হুমায়ুনের অসুস্থতাটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে লিখে পাঠানো হয় যে এ করা হোক, মানে ওর মাকে পাঠাও এখানে, এতটা খারাপ অবস্থা। আর বাবর কিন্তু সে সময় একটু থিতু হয়ে বসেছেন, তো সে সময় আবার তিনি সুরাসক্ত হয়ে পড়ছেন। এবং যেটা প্রথমে বললাম, সারা জীবন তার মধ্যে নারী আসক্তির কোনো জায়গা দেখা যায়নি, এই সময় তিনি নারীতেও আসক্ত হচ্ছেন। হ্যাঁ, দুটো মেয়ে আর কি, সেবাদাসী, গুলনার এবং নারগুল, দুজনের নাম নারগুল, এদের প্রতি সাংঘাতিকভাবে আসক্ত। কিন্তু ওই হুমায়ুনের ওরকম অবস্থাতে বাবরও গেলেন। এমনি তো চিকিৎসা যা চলছিল, অ্যাস্ট্রোলজার এবং অন্যান্য যারা আর কি হাত ফাত দেখে বোধহয় সম্ভবত, তারা বললেন যে হুমায়ুন বাঁচবে না, হুমায়ুনের বাঁচার কোনো উপায় নেই, এমন একটা অসুখ হয়েছে, যদি না হুমায়ুনের অসুখটা কেউ নিয়ে নেয়, হুমায়ুনের মৃত্যুটা অন্য কেউ বরণ করুক। এবং এই সময় বাবর বলেন যে আমার তো হয়েই গেছে, আমি মোটামুটি তখন সম্ভবত বাবরের হ্যাঁ মানে শেষ 50-এর কাছাকাছি বয়স, বলে আমার তো বয়স শেষই, আমি হুমায়ুনের হয়ে মৃত্যুবরণ করছি, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। এটা তো ফিজিক্যালি বা সায়েন্টিফিক্যালি পসিবল বোধহয় নয়, কিন্তু এটাই হয়। তারপর থেকে বাবর অসুস্থ হয়ে পড়েন এবং 1530-এ বাবর মারা যান। আর হুমায়ুন ঠিক হয়ে যায়? হুমায়ুন ঠিক হয়ে যায়। অদ্ভুত ব্যাপার, মানে শুনতে একরকম লাগে, বাট এটা বাবরনামাতেই লেখা আছে, বা ওই ক্রনিক্যাল যেখানে লেখা, যা যা লেখা আছে সেখান থেকেই বের করা পাবো। দুটো হয়তো ইন্ডিপেন্ডেন্ট অসুখ, সেটা আমরা জানি না। হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ, তবে এটা ছিল
তো বাবরকে আগ্রাতে প্রথমে সমাধিস্থ করা হয়, কিন্তু পরে শেরশাহ যখন আসেন তিনি বাবরকে সমাধিটা উঠিয়ে আবার কাবুলে পাঠিয়ে দেন। ও এই হচ্ছে বাবর শেষ হলো। হুমায়ুনে আমরা ঢুকবো, কিন্তু তার আগে শেরশাহ ছিলেন। শেরশাহ কিন্তু একসময় সাহায্য নিতে বাবরের কাছে এসেছিলেন, এবং বাবর বুঝেছিলেন যে এই ছেলেটা ঠিক না, এই একসময় আমাদেরকে প্রবলেম দিতে পারে। কিন্তু সেই সময় বাবর চেষ্টা করছেন যে আফগানরাও যেন আমাদের সাথে জুড়ে যায়, তাই তাকে আর মারাও হয়নি বা অ্যারেস্ট করা হয়নি। শেরশাহ চলে যান এবং বিহার রুল করা শুরু করেন। তো এই হলো বাবরের একটা অধ্যায় শেষ হলো। এরপরের অধ্যায় হচ্ছে হুমায়ুনের, এবং হুমায়ুনের অধ্যায় বলতে গেলে পরে শেরশাহ বলতেই হয়। তাহলে বাবরের একটা চ্যাপ্টার তো আমরা শেষ করলাম, এবং এই ধরনের এপিসোডসে আমার মনে হয় এটা তো অনেক ইনফরমেশন, অনেক রকম একটা সময়ের ক্রনিক্যাল, সময়ের একটা কি বলবো লিপিবদ্ধকরণ। সেই ক্ষেত্রে এটা প্রসেস করতে আমারই পার্সোনালি আর অনেকটা সময় লাগবে বলে মনে হচ্ছে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, যেটুকু আছে আমি যদি 1 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টা যেটা আমাদের এপিসোড হয় তার মধ্যে আমি এই 6 জন রাজাকে, না সেটা তো সম্ভব না কোনোভাবেই, তাহলে সেটা জাস্টিফাই করা হবে না। আপাতত আমরা বাবর দিয়ে শুরু করলাম, যেভাবে একটা সাগা চলে আর কি, সেভাবে আমরা আজকে এখানে বরং বিরাম নিই, হুমায়ুন শেরশাতে ফিরি নেক্সট এপিসোডে। কারণ হুমায়ুন শেরশার ঘটনাটা খুব ইন্টারেস্টিং, যেটা নিয়ে খুব কম আমরা ইতিহাস বইতেও পড়ি, বাট দে হ্যাড এ ভেরি ইন্টারেস্টিং লাইফ। বেশ, তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করা যাক। দেখা হবে পরের এপিসোডে। আজকের এপিসোডে আমার মনে হয় আমরা মানে একটা পয়েন্ট অবধি পৌঁছাতে পারলাম, যেখানে ইতিহাস বইয়ের যে বেসিকটা তার বাইরে বেরিয়ে কিছু কথা বলার বা আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করলাম। হ্যাঁ, আমার মনে হয় যে বাবরকে আর একটু চিনতে পারাটা তো সম্ভব না, একটা পুরনো, এত দিনের পুরনো একটা মানুষকে, আজ থেকে 500 বছরের আগের কথা, মানে 1525-এ উনি ভারতবর্ষ, 2024 আর এটা হচ্ছে 2025, ঠিক 500 বছর আগেকার কথা, এবং নভেম্বর মাসেই সম্ভবত। তো মোটামুটি একটা ক্ল্যাশ করছে। তো 500 বছর আগের একজন মানুষকে আমরা আজকে চিনব কি করে? কিন্তু আমরা দুটো দিকে দেখলাম, যে একদিকে তিনি কবিতা লিখছেন, তিনি মিউজিক করছেন, ধর্মপ্রাণ আছেনও, আবার অন্যদিকে সুরাসক্ত হচ্ছেন, আবার নারী আসক্ত। শুধু তাই না, আরেকটা জিনিস আমি দেখলাম, যেটা পেলাম, সেটা হলো যে একটা পলিটিক্সের জায়গা থেকে, পলিটিক্যালি একটা শার্প ব্রেন, যে ব্রেনটা যদি শার্প না হতো তাহলে এই মানে সেই সময় ইব্রাহিম লোদিকে হারানোই প্রথম কথা পসিবল ছিল না। দ্বিতীয় কথা, যেভাবে তিনি তারপরে মানে মোটামুটি নিজের একটা সাম্রাজ্য স্থাপন করেছেন, তার পুরো গল্পগুলো তো আমরা জানতে পারবো না সেটা কিভাবে করেছেন। বাট অবশ্যই যদি পলিটিক্যালি খুব শার্প মাইন্ড কেউ না হয়, তাহলে সে এটা করে উঠতে পারবে না। শুধু পলিটিক্যালি শার্প না, একটা রেস্টলেসনেস, আমাকে সাম্রাজ্য বিস্তার করতেই হবে। যেমন বাবরের একটা উনি একটা শপথ নিয়েছিলেন, যেটা সারা জীবন উনি মেনটেন করেছেন, যে পরপর 2 বছর আমি এক জায়গায় রামাদান পালন করব না। মানে সাম্রাজ্য এবং উনি লিখেওছেন যে একজন রাজা হিসেবে আমি যদি পছন্দ করি কি না করি লোক মারতে, সেটা ইম্পর্টেন্ট নয়, রাজ্য বিস্তার করাটাই রাজার হচ্ছে প্রধান ধর্ম বা কর্তব্য, এটা আমাকে করে যেতেই হবে। সেটা নিয়ে একটা পয়েন্টে জীবনের শেষ দিকে এসে উনি কিন্তু লিখেওছেন যে আমাকে যে এইসব করতে হলে, এগুলো তো আমি সব বোধহয় করতে চাইনি, এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো ঠিক এটাকে সম্মত নয় বা কর্তব্য সম্মত নয় বা হিউম্যানিটেরিয়ান একটা জায়গায় পৌঁছচ্ছে না, কিন্তু রাজ্য বিস্তার আমাকে করতেই হবে। এই যে থিমটা, এটা ইম্পর্ট্যান্ট এই জন্য যে এই থিমটারই বিভিন্ন রূপ কিন্তু আমরা দেখতে থাকবো হুমায়ুন, আকবর, শাহজাহান, সমস্ত মানুষের ক্ষেত্রে, যে এই যে ডাইকোটমিটা রয়েছে, এই ডাইকোটমিটা থেকেই যায়। বেশ, তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে আরও একটা চ্যাপ্টার অফ মুঘল সাম্রাজ্য নিয়ে। আশা করি আপনাদের আজকের এপিসোড ভালো লেগেছে। কেমন লেগেছে সেটা জানাবেন অবশ্যই কমেন্ট করে। আপনারা অলরেডি জানান, আরও বেশি লোক যদি জানান, যারা দেখছেন, যারা লাইক করছেন ভিডিওটা, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আপনারা করছেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। মেম্বার্সদেরকে আমি আলাদা করে কীভাবে থ্যাংক ইউ বলবো আমি জানি না। আমরা অলরেডি যে ধরনের যতজন মেম্বার্স পেয়েছি, আমরা সত্যি এক্সপেক্ট করিনি এতজন মেম্বার আমাদের পাশে আসবেন। হ্যাঁ, সত্যিই আমরা মেম্বারদের জন্য মেম্বার অনলি কন্টেন্ট আনা শুরু করব খুব শিগগিরই, সম্ভবত নেক্সট বছরের শুরু থেকেই। তো সেরকম একটা জায়গায় এই এপিসোডটা শেষ করি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।